আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি আছি তোমাদের সাথে ফাহমিদা সুলতানা মিম। আজ আমি তোমাদের পড়াবো ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। গত ক্লাসে আমরা পড়েছিলাম প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস। আজকে আমরা পড়ব হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আছে বাংলাদেশের ইতিহাস। দেখো, আজকে আমরা পড়ব হচ্ছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস। 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলেও বাংলার ইতিহাস ছিল প্রাচীন যুগ হিসেব করলে মৌর্য, শুঙ্গ, কুষাণ, পাল, সেন রাজার ধারাবাহিকতা এসেছিল মধ্যযুগ, অর্থাৎ মধ্যযুগে এই শাসকের বা এই শাসনের ধারাবাহিকতা ছিল। তারপর হচ্ছে বখতিয়ার খলজি নদিয়া জয়ের পর বাংলা প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন। কখন হয়? যখন বখতিয়ার খলজি বাংলা বিজয় করে, অর্থাৎ বখতিয়ার খলজি বাংলার শাসক ছিলেন আর কি, মুসলিম শাসক। এই সময়ে খলজি, তারপর হচ্ছে তুগলক, ইলিয়াস শাহী, হোসেন শাহী, মোগল ও নবাবী বংশের শাসকগণ বাংলায় শাসন করেন। ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশ বাংলা গড়ে তোলে শক্তিশালী শাসন কাঠামো। এরপর পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের পর বাংলার ভারতবর্ষ চলে গিয়েছিল ইংরেজদের অধীনে। তাদের হাত থেকে মুক্তির পর বর্তমান বাংলাদেশের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর 1971 সালে মহান মুক্তিযুদ্ধ জয়লাভের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ। অর্থাৎ প্রাচীন বাংলা বা প্রাচীন যুগে কাদের শাসন ছিল এবং তারা কতজন শাসন করেছিল এবং তখনকার যুগকে কি বলা হতো এবং মুসলিম শাসন কখন হয়েছিল, এই সব বিস্তারিত আমরা এখন সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসটা কোথাকার থেকে শুরু হয়ে কোথাকার এসে পৌঁছেছে এবং পূর্ব পাকিস্তান থেকে কিভাবে আমরা আমাদের বাংলাদেশ নামটা পেয়েছি, অর্জন করেছি, এই সব বিষয়বস্তু এখানে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। তো চলো আমরা দেখি এই পাঠ শেষে আমরা আগে কি কি জানতে পারবো। আমরা জানতে পারবো হচ্ছে বাংলার মানব বসতির ধারা বর্ণনা করতে পারবো, রাজনৈতিক ইতিহাস যুগ বিভাজন করতে পারবো, প্রাচীন বাংলা আর্থসামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় বর্ণনা করতে পারবো, তারপর হচ্ছে মধ্যযুগে বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবো, উপনিবেশিক যুগে বাংলার রাজনৈতিক জীবন বর্ণনা করতে পারবো, তারপর হচ্ছে বাংলাদেশের জন্মকথা, প্রাচীন সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবো। তারপর আছে স্বাধীনতার উত্তর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বর্ণনা করতে পারবো। অর্থাৎ এই পাঠ শেষে আমরা এই বিষয়বস্তুগুলো বিস্তারিতভাবে কি করতে পারবো, জানতে পারবো। তো দেখো, আমরা এখন পাঠে চলে যাই। আমরা এখন পড়ব হচ্ছে বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। বাংলাদেশের জনবসতিগুলো কী ছিল এবং ইতিহাসগুলো কোন পর্যায়ে ছিল, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত জানব। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের এই ভূখণ্ড মানব বসতির অস্তিত্ব ছিল, অর্থাৎ মানব বসতি প্রাচীনকাল থেকেই ছিল। সম্প্রতি আবিষ্কৃত নিদর্শন থেকে প্রমাণিত হয়েছে এই ভূমি হচ্ছে প্রাচীনতম, অর্থাৎ মানুষের অস্তিত্ব যে ছিল, জনবসতি যে ছিল, এটা আজকে কালকের না, অনেক আগের এবং অনেক প্রাচীনতম একটা অস্তিত্ব। এই লাইনগুলো দাগাবে কিন্তু, যে চট্টগ্রামের রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লা লালমাই, হবিগঞ্জে চুনারোঘাট, নরসিংদীর ওয়ারী বটেশ্বর পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ারগুলো। অর্থাৎ কোন কোন জায়গায় কোন কোন নিদর্শনগুলো পাওয়া গেছে প্রাগৈতিহাসিক এই নিদর্শনগুলো। এর মধ্যে রয়েছে পাথর, ফসলি, কাঠের হাতকুঠার, বাটালি, তীরের ফলক প্রভৃতি। এই সময় মানুষ বনে বাজারে ঘুরে যাযাবর জীবনযাপন করত। তখনকার যুগে মানুষ কি যাযাবর জীবনযাপন করত। এরপর বগুড়ার মহাস্থানগড়, নরসিংদীর ওয়ারী বটেশ্বর গড়েছিল সমৃদ্ধ মানব বসতি। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম পুণ্ড্রনগর। দাগাও, পুণ্ড্রনগর, যা খ্রিস্টপূর্ব 4th শতকে গড়ে উঠেছে। কখন? 4th শতকে, ঠিক আছে। এদিকে ওয়ারী বটেশ্বর থেকে পাওয়া যায় গুরুত্বপূর্ণ মানব বসতির চিহ্ন। সমসাময়িককালে ভারত উপমহাদেশের 16টি
মহাজনের নাম পাওয়া যায়। অর্থাৎ মহাস্থানগড় অবস্থিত হচ্ছে বগুড়ায়, আর ওয়ারী বটেশ্বর অবস্থিত হচ্ছে নরসিংদী জেলায়। তো সেখানে কি হয়েছিল, মানব বসতি আর সমৃদ্ধ অর্থাৎ মানব বসতি গড়ে উঠেছিল। তারপর আছে মহাস্থানগড়ের প্রাচীনতম নগরের নাম হচ্ছে পুণ্ড্রনগর, যা খ্রিস্টপূর্ব 4th শতকে গড়ে উঠেছিল। তারপর এখানে অনেক সমসাময়িককালে ভারত উপমহাদেশের 16টি জনপদের নাম কি করা যায়, জানা যায়। এটি কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, উপমহাদেশের বিভিন্ন জনপদের মৌর্য যুগ রাজনৈতিক ইতিহাস জানা যায়। মৌর্য যুগের পূর্ব রাজনৈতিক ইতিহাস জানা যায়। তবে বর্তমানে বাংলাদেশ অংশের ইতিহাস প্রাথমিক নিদর্শন পাওয়া যায় শিলা লিপি মৌর্য যুগের বলে মনে করা হয়। অনেকের মতে লিপিটি সম্রাট অশোকে জড়িকৃত। এই শিলালিপির বিবরণ থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পুণ্ড্রনগর শাসন করেছিল। পুণ্ড্রনগর শাসন করেছিল কে, মৌর্য সম্রাট অশোক। তারপর ধারাবাহিকভাবে বিভিন্ন রাজবংশ বাংলাদেশের বর্তমান ভূখণ্ডে কী করে, শাসন করে, অর্থাৎ ক্রমে ক্রমে একজনের পর একজন ধাপে ধাপে শাসন করে, এবং তাদের শাসনকাল ছিল এক এক সময়। তারপর আছে গুপ্ত যুগ। আমাদের দেশে বিস্তারিত ইতিহাস জানা যায় কোন যুগ থেকে, গুপ্ত যুগ থেকে। তারা ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিলেন। বাংলাদেশের উত্তরাংশে পুণ্ড্র বর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ গুপ্তদের শাসনভুক্ত ছিল। আমাদের মনে রাখতে হবে, আজকের বাংলাদেশ প্রাচীনকাল থেকে কোনো দেশ ছিল না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুণ্ড্র বর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। অর্থাৎ আজকের যে বাংলাদেশ, এটির কোনো নাম ছিল না, নির্দিষ্ট নাম ছিল না, অর্থাৎ অঞ্চল ছিল। মানে একটা দেশ কিন্তু অনেকগুলো অঞ্চল ছিল, কিন্তু নির্দিষ্ট করে যেটা দেশের নাম থাকা দরকার সেটা তখনকার যুগে বা তখনকার আমলে ছিল না। তারপর আছে শশাঙ্ক। গুপ্ত শাসন পতনের পর কয়েকজন রাজার নাম পাওয়া যায়। পরবর্তী গুপ্ত নামে পরিচিত এই সমকালের 3জন বিখ্যাত রাজা ছিলেন গোপচন্দ্র, ধর্মদিত্য, সমাচার দেব। তারপর 7ম শতকে শশাঙ্ক নামে একজন প্রতাপশালী শাসকের নাম পাওয়া যায়। তিনি ছিলেন গৌড়ের শাসক। তার উপাধি ছিল গৌড়েশ্বর। তার মৃত্যুর পর প্রায় 100 বছর প্রাচীন বাংলায় কোনো শাসক ছিল না। অর্থাৎ যখন শশাঙ্কের আমল ছিল, শশাঙ্কের আমল যখন ছিল তখন প্রায় 100 বছর কি ছিল না, কোনো শাসক ছিল না। বিশৃঙ্খলা অবস্থা। বাংলায় ছোট ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলযুদ্ধে জড়িত ছিল। যেহেতু কোনো শাসক ছিল না, সবাই যার যার মতন জীবনযাপন করতো এবং বিশৃঙ্খলা সৃষ্টি হতো। তারপর আছে পাল বংশ। পাল রাজবংশ বাংলা দীর্ঘদিন শাসন করে। গুপ্তর পরে কিন্তু পাল রাজবংশটা আসে। এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। তিনি মৎস্যন্য ন্যায় তথা অরাজকতা দূর করে গৌড়ের সিংহাসন বসেছিলেন। গোপালের পর ধর্মপাল এসেছে। দেবপাল, রামপাল, মহিপাল ছিলেন এ বংশের বিখ্যাত শাসক। পাল বংশ প্রায় 40 বছর বাংলা শাসন করে, 400 বছর বাংলা শাসন করে। তাদের সময়কালে রাজনীতি, অর্থনীতি, তারপর হচ্ছে স্থাপত্য, চিত্রশিল্প ও শিল্পকলা সমৃদ্ধ হয়েছে বাংলা। নওগাঁ জেলা বিখ্যাত পাহাড়পুর মহাবিহার পাল যুগের নিদর্শন। অর্থাৎ পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। তারপর গোপালের পর আসে ধর্মপাল, দেবপাল, রামপাল, মহিপাল। এই বংশের বিখ্যাত শাসক। এই পাল বংশ শাসন করা হয় 400 বছর। নওগাঁ জেলায় বিখ্যাত পাহাড়পুর মহাবিহার পাল যুগের নিদর্শন। এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দাগিয়ে ফেলবে। তারপর আছে পাল রাজবংশের পাল শাসকদের সময়কালে তাদের রাজত্বের বাহিরে কুমিল্লা ও বিক্রমপুর অঞ্চলে খড়গ, দেব, চন্দ্র, বর্ম রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করেছিল। সমতট অঞ্চল নামে পরিচিত এই এলাকায় ভ্রমণ করেন চীনের বিখ্যাত পরিব্রাজক
হিউয়েন সাং। তিনি এখানে 30টির মতো বৌদ্ধবিহার দেখতে পেয়েছিলেন। কয়টি? 30টি। তৎকালীন বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত ছিলেন অতীশ দীপাঙ্কর। তিনি 11 শতকে বৌদ্ধ প্রচারের জন্য কোথায় গিয়েছিলেন? তিব্বতে। ঠিক আছে। তারপর আছে পাল বংশের পর সেন রাজবংশ। ভারতের দক্ষিণাটে কর্ণাটক থেকে পালদের সেনাবাহিনীতে চাকরি করার জন্য বাংলায় এসেছিল কারা? সেনরা। কিসের জন্য এসেছিল? চাকরি করার জন্য। দুর্বল পাল রাজা মদন পালকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করে। তারপর রাজা ছিলেন বল্লম সেন, লক্ষণ সেন। বিজয় সেন ও বল্লম সেন ছিলেন শৈব সম্প্রদায়ের। পরে লক্ষণ সেন হয়ে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারী। লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া জয় করেন। প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় না। সীমিত সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক সূত্র থেকে কিছু তথ্য পাওয়া যায় মাত্র। আমরা পরবর্তী পাঠগুলোতে এই বিষয়গুলো জানতে পারবো। ঠিক আছে। তারপর আছে প্রাচীন বাংলার সমাজ, অর্থনীতি ও ধর্ম। কৃষি। প্রাচীন যুগের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তাদের প্রধান ফসল ছিল কি? ধান ছিল তাদের প্রধান ফসল। আখ ছিল উৎপাদন করা হতো। আখ থেকে গুড়, চিনি উৎপাদন করা হতো। এই গুড়, চিনি বিদেশে রপ্তানি করা হতো। তুলা, তারপর হচ্ছে সরিষা, পান চাষের জন্য পরিচিত ছিল বাংলায়। তখন নারিকেল, সুপারি, আম, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথা জানা যায়। কুটির শিল্প। প্রাচীন যুগ থেকে আমরা তাঁতিরা মিহি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। আমাদের মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত, যা রপ্তানি হতো। তখন উন্নত মানের মৃৎপাত্র, ধাতব ও অলঙ্কার নির্মাণ করা হতো। প্রাচীন বাংলার পোড়া মাটি, ধাতব, পাথরের ভাস্কর্য ছিল প্রশংসনীয়। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, তারপর হচ্ছে স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁটু তখন তৈরি করা হতো। অর্থাৎ বিভিন্ন কুটির শিল্পের প্রচলন তখনকার যুগে ছিল এবং রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পেরেছিলাম। ব্যবসা বাণিজ্য। কৃষির অতিরিক্ত ফসল কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ার ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে। নদীর তীরে গড়ে উঠেছে হাটবাজার ও গঞ্জ। যেহেতু অতিরিক্ত ফসল অর্থাৎ যেখানে জনবসতি বেশি সেখানে হাট বাজার এবং মানুষের জীবিকার উৎস হিসেবে কি করে? জনবসতি গড়ে তোলে। যেহেতু কৃষি ছিল বাংলা অর্থনীতি কৃষি নির্ভর, সেই কারণে যে অঞ্চলে কৃষির ফলন ভালো ছিল সেই অঞ্চলে জনবসতিকে কেন্দ্র করে হাট বাজার কি করা হতো? তৈরি করা হতো এবং গড়ে উঠত। ব্যবসা বাণিজ্যের পথ ছিল কি? নদ নদী। ওয়ানিবটেশ্বর ও পুণ্ড্রনগর তথা মহাস্থানগড় ছিল সমৃদ্ধ ও নদী বন্দর। ভারতবর্ষে বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া, ভূমধ্য সাগর অঞ্চলে প্রেরণ করা হতো তৎকালীন বাংলার পণ্য। ধর্মতত্ত্ব সম্প্রদায়। অনুমান করা হয় পাথর যুগে এই অঞ্চলে, কোন যুগে? পাথর যুগে এই অঞ্চলে মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড়, পর্বত, নদ নদী, চন্দ্র, সূর্য প্রভৃতি পূজা করত। দীর্ঘ সময় বৌদ্ধ শাসকের পৃষ্ঠপোষকতায় দেশের বৌদ্ধ ধর্ম প্রাধান্য পায়। পাল বংশের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা। পাল সম্রাটগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। ধর্মীয় সম্প্রীতি পাল বংশের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়। তারপর আছে দেখো প্রাচীন বাংলার বিনোদন, তারপরে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। বিনোদন। প্রাচীন যুগে বাংলাদেশের বিনোদনের অংশ হিসেবে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ, কুস্তি খেলার প্রচলন ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহার নাটক মঞ্চ হওয়ার প্রমাণ পাওয়া যায়। নাটক মঞ্চ হওয়ার। মন্দিরের সেবাদাসীদের সকলে নৃত্য, গীত বাদ্য পটীয়সী হতো। পোড়ামাটির ফলক, তারপর হচ্ছে কাসর, করতাল, বীণা, ঢাক, বাঁশি, মৃদঙ্গ, তারপর হচ্ছে মৃৎভাণ্ড প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। তারপর আছে স্থাপত্য। প্রাচীনতম নিদর্শন হিসেবে মহাস্থান ওয়ারী-বটেশ্বর থেকে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার করা সম্ভবপর হয়েছে। বাংলার মানুষ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল আমলে। সম্রাট পাল বংশে একাই
সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেছিল বলে জনশ্রুতি রয়েছে। তারপর দেখো আছে ভাস্কর্য ও চিত্রকলা। তারপর আছে কি ভাস্কর্য ও চিত্রকলা। ওয়ারী, বটেশ্বর, মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি প্রভৃতি অঞ্চল থেকে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর, ধাতব ভাস্কর্য ও মূর্তি প্রাচীন বাংলার শিল্প সম্পর্কে পরিচিত। গুপ্ত ও পাল বংশের ভাস্কর্য। গুপ্ত ও পাল বংশের ভাস্কর্যগুলোর শিল্পশৈলী ছিল অনন্য। পাল যুগের বিখ্যাত ভাস্কর্য ও চিত্রশিল্পী ছিলেন ধীমান পাল ও বিট পাল। এদিকে সেন যুগের শ্রেষ্ঠ ছিলেন শূলপাণি। দাগিয়ে ফেলবে কিন্তু। তখনকার বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীকে চিত্রের মাধ্যমে কি করা হয়, প্রকাশ করা হতো। তারপর আছে দেখো প্রাচীন বাংলার ভাষা, সাহিত্য ও শিক্ষা। ভাষা ও সাহিত্য। বাংলার কয়েকটি স্থান থেকে পাথর ও তামার পাতে খোদাই করে লিখিত লিপি পাওয়া গিয়েছে। বগুড়ার মহাস্থানগড় থেকে প্রাপ্ত কালো পাথর খোদাইকৃত লিপি এর মধ্যে কি প্রাচীনতম। গুপ্ত, পাল ও সেন যুগে প্রচুর লিপি পাওয়া গিয়েছে। দক্ষিণ পূর্ব বাংলার শাসকদের জারিকৃত লিপির সংখ্যা ছিল অনেক। এই লিপিগুলো থেকে প্রাচীন বাংলার ভাষা বর্ণমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাল যুগের ঘটনা নিয়ে কবি সন্ধ্যাকর নদী রচনা করেছিলেন প্রখ্যাত রাম রচিত কাব্যগ্রন্থ। কি রচিত? রাম রচিত কাব্যগ্রন্থ। এর পাশাপাশি পাল আমলে আরও রচনা করা হয়েছিল চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাংলার প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত। সেন রাজবংশের মধ্যে রাজা বল্লভ সেন দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন। তারপর আছে দেখো শিক্ষা। পাল যুগের আগে বাংলার শিক্ষা সম্পর্কে খুব বেশি জানা যায় না। এই সময়ে শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা হয় মৌর্য ও গুপ্ত যুগে শিক্ষার প্রচলন ছিল। বাংলা থেকে পাল যুগের অনেক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে। বিহারগুলো বড় পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। বর্তমান যুগে আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো না, চিকিৎসা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। এইসব আলোচনা থেকে বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলার মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে কি ছিল, এগিয়ে ছিল। অর্থাৎ তাদের জ্ঞানের দিকে তারা কি ছিল, এগিয়ে ছিল। তারপর আছে দেখো মুসলিম শাসন আমলে বাংলা। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে বাংলার মুসলিম শাসনের কি হয়, সূচনা হয়। এই ঘটনা বাংলা ইতিহাস পূর্বে মধ্যযুগের সূচনা হিসেবে কি হয়, গৃহীত হয়। পর্যায়ক্রমে তুর্কি সেনারা পুরো বাংলার শাসন বিস্তার করতে থাকেন। সমসাময়িক সময় কুতুবউদ্দিন আইবেকের নেতৃত্বে বাংলায় মুসলিম শাসন কি হয়, প্রতিষ্ঠিত হয়েছিল। দিল্লি ছিল মুসলিম শাসনের রাজধানী, অর্থাৎ কুতুবউদ্দিন ছিলেন দিল্লির শাসক, আর দিল্লি ছিল মুসলমান শাসনের রাজধানী। দিল্লির সুলতানদের পাঠানো সেনাপতিরা বাংলার শাসকের দায়িত্ব পালন করতেন। দিল্লি থেকে বাংলার দূরত্ব অনেক, যোগাযোগ ব্যবস্থা এখন ভালো ছিল না। সম্পদে পরিপূর্ণ বাংলায় দায়িত্বপ্রাপ্ত শাসকগণ স্বাধীনভাবে দেশ পরিচালনার ইচ্ছা করতেন। তারা অনেকেই দিল্লির সুলতানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক ছিলেন কিন্তু দিল্লির শাসনকর্তা, আর দিল্লি ছিল মুসলমান শাসনের রাজধানী। মুসলিম শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় পুরো বাংলা স্বাধীন ছিল। কার সময়? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় পুরো বাংলা স্বাধীন হয়ে যায়। 1338 খ্রিস্টাব্দে থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানরা বাংলার শাসনভার পরিচালনা করে। 1338 থেকে 1538। এই স্বাধীন 200 বছর গুরুত্বপূর্ণ দুটি সুলতানি বংশ বাংলা শাসন করে, যা একটি ইলিয়াস
শাহী, আরটা হচ্ছে যে কোনো হোসেন শাহী বংশ নামে সুপরিচিত। একটা হচ্ছে ইলিয়াস শাহ, এটা হচ্ছে হোসেন শাহী বংশ। এই 200 বছর কি করে শাসন করে। হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। স্বাধীন সুলতানদের শাসকরা বাংলার রাজনীতিতে দায়িত্ব ও সংহতি অন্যায় পাশাপাশি প্রশংসনীয় ছিল, সাময়িক ব্যবস্থায় ও উন্নয়ন করেন। তাদের সমৃদ্ধে পৃষ্ঠপোষকতা করেন এবং বৈশ্বিক পরিমণ্ডলে নিজস্ব অবস্থা তৈরি করতে সক্ষম হয়। এই বংশের শাসন আমলে বাংলার মুসলিম বংশ ও রেশমের বাণিজ্য প্রসার লাভ করে। বিদেশি বণিক ও পর্যটকদের আগমন বৃদ্ধি পায়। হোসেন শাহী বংশের শাসকরা ধর্মীয় সহিষ্ণুতা বজায় রেখে শাসনকার্য পরিচালনা করেছিল। অর্থাৎ এক একজনের পর এক একজনের যে শাসন ব্যবস্থাটা এবং কতজন কত বছর শাসন কার্য পরিচালনা করেছিল এবং কোন বংশের পর কোন বংশ ছিল এবং কোন রাজা শাসন করেছিল, সেই বিষয়গুলো আমরা এখন দেখলাম। দেখো আরও আছে, মুসলিম আমলে বাংলার স্থাপত্য শিল্প ছিলেন বৈচিত্র্যময়, যেখানে ইসলামী স্থাপত্য শৈলীর সঙ্গে স্থানীয় উপাদান ও কারিগরি কৌশলের সফল সমন্বয় ঘটে। সুলতানি আমলে পোড়ামাটির অলঙ্কার, কোরআনের আয়াত, খচিত শিলালিপি ও গম্বুজ স্থাপনার ব্যবহার দেখা যায়। 60 গম্বুজ মসজিদ, ছোট সোনার মসজিদ, বড় সোনার প্রভৃতি অন্যতম স্থাপত্য। 1526 সালে দিল্লি শাসনে কি হয়? অবসান ঘটে। তখন দিল্লিকে কেন্দ্র করে ভারতে মুঘল শাসন শুরু হয়। মুঘল আমলে পুরো বাংলা ছিল মুঘল আমলের অন্যতম প্রদেশ, যা অর্থনৈতিক, প্রশাসনিক ও সামরিক দিক থেকে বিশেষ গুরুত্ব পেত। মুসলিম আমলে সুবাদার বাংলার শাসন, কর সংগ্রহ ও আইনের রক্ষায় দায়িত্ব পালন করে। ইসলাম খান চিশতি বাংলার সুবাদার হিসেবে দায়িত্ব পালন করার পর 12 ভূঁইয়া পরাজিত করে 610 খ্রিস্টাব্দে ঢাকা রাজধানী হিসেবে গড়ে তোলে, যা পরবর্তীতে মুঘল বাংলায় রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আবর্তিত হয়। সুবাদার শায়েস্তা খান বাংলার সামাজিক স্থিতিশীল রক্ষা এবং ইসলামী শিক্ষা ও স্থাপত্যের বিকাশে কি করে অবদান রাখে। অর্থাৎ কার শাসন শেষ হয়েছে এবং কারটা শুরু হয়েছে এবং কে কোন জায়গায় পদবি পেয়েছে এবং নিয়োগ পালন করেছে এবং কার কাজগুলো কার কোনটা ছিল, সে বিষয়বস্তুগুলো মুঘল আমলে আমরা দেখতে পাই। তারপর আছে দেখো 1717 সালে মুর্শিদ কুলি খানের স্বাধীন নবাবী আমলের সূচনার মাঝে বাংলার মুঘল শাসনে কি হয়? অবসান ঘটে, অর্থাৎ 1717 সালে। পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাধান্য শুরু হয়। মুর্শিদ কুলি খানের উত্তরসূরি সিরাজউদ্দৌলা ছিলেন সাহসী ও সংগ্রামী নবাব, যিনি ব্রিটিশ কোম্পানির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেন বাংলার সার্বভৌম রক্ষায়। 1757 সালে নবাব পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের মোকাবেলা করেন। যদিও বিভিন্ন ষড়যন্ত্র তিনি পরাজিত হন। বাংলার অবসান ঘটে মুসলিম শাসকের। শুরু হয় ব্রিটিশ উপনিবেশিক শাসক। উপনিবেশিক শাসক মানে হচ্ছে একটা দুর্বল দেশ যখন একটা শক্তিশালী দেশ যখন একটা দুর্বল দেশকে শাসন করে, তখন সে শাসনটাকে বা সেই যুগটাকে বা যে শাসন আমলটাকে বলা হয় কি? ঔপনিবেশিক। অর্থাৎ শোষণ করা একটি শক্তিশালী দেশ আর একটা দুর্বল দেশকে কি করে? শোষণ করে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে। তারপর আছে দেখো ঔপনিবেশিক যুগে বাংলায় মধ্যযুগের পরবর্তী সময়কাল ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। উপনিবেশবাদী ব্রিটিশরা এই সময় বাংলার উপর আধিপত্য বিস্তার করেছিল বলে এই নামকরণ করা ঔপনিবেশিক শাসন। শুরুতে 1757 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানাভাবে বাংলাকে শোষণ করে। তারপর 1757 সালে সংগঠিত হয় সিপাহী বিপ্লব। এরপর সরাসরি রানীর শাসনে চলে যায় বাংলা। পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের পর শুরু হয় ভারত স্বাধীন হওয়া। 1757 থেকে 1947 দীর্ঘ সময়কাল ঔপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ যদি বলে যে ঔপনিবেশিক শাসন আমলের সময়কালটা কখন, বলবো যে 1757 থেকে 1947 সালের মধ্যে যে সময়টা ছিল সেটাই হচ্ছে ঔপনিবেশিক শাসন।
তোমাকে আমি একটা সহজ ভাষায় বলি, যদি প্রশ্ন আসে উপনিবেশিক শাসন কি, তখন তুমি বলবে একটা শক্তিশালী দেশ যখন একটা দুর্বল দেশকে শাসন শোষণ নির্যাতন করে তখন সেই আমল শাসন আমলটাকে বলা হয় উপনিবেশিক শাসন। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটা আসবে পরীক্ষায়। তারপর আছে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে বাংলার নামমাত্র নবাব হন বিশ্বাসঘাতক মীর জাফর আলী খান। তারপর তারা ক্ষমতায় বসায় মীর জাফরের জামাতা মীর কাসিমকে। জামাতা হচ্ছে মেয়ের জামাই। শুরুতে ব্রিটিশদের আজ্ঞাবহ থাকলেও পরে বিদ্রোহ করেন মীর কাসিম। তিনি বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে বাংলার পুরোপুরি ব্রিটিশদের হাতে চলে যায়। শুধু তাই নয়, এরপর পুরো ভারত উপমহাদেশ ইংরেজ শাসন চলেছিল 1947 সাল পর্যন্ত, প্রায় 200 বছর। কত বছর? 200 বছর। প্রথম দিকে ভারত শাসন করে ইস্ট ইন্ডিয়া প্রশাসন ক্ষমতা করে যায় ইংল্যান্ড রানী ভিক্টোরিয়া। রানীর পক্ষ থেকে ইংরেজ শাসকরা ভারত উপমহাদেশে শাসন করতেন। ইংরেজরা শাসনের নামে প্রতিষ্ঠা করেন অশাসন। তাদের অশাসক মেনে নিতে পারেনি বাংলার মানুষ। তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে। ফকির সন্ন্যাসী বিদ্রোহী, সিপাহী বিদ্রোহী, তিতুমির বিদ্রোহী, ফরাসি আন্দোলন, নীলকর বিদ্রোহ সহ আন্দোলন সংগ্রাম গড়ে তোলে তাদের বিরুদ্ধে। শেষ অবধি শুরু হয় বিখ্যাত ভারত ছাড় আন্দোলন। কি ছাড়? ভারত ছাড় আন্দোলন। ইংরেজরা 1947 সালে ভারত উপমহাদেশে ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এর ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি কি হয়? স্বাধীন রাষ্ট্রের কি হয়? জন্ম হয়। অর্থাৎ একের পর এক শাসন আমলের পর একদম লাস্ট পর্যায়ে আমরা কি করি? স্বাধীন দুটা রাষ্ট্র নামে পরিচিত হয় এবং আমরা দুটো আলাদা রাষ্ট্র হিসেবে বিভক্ত হয়। কখন? 1947 সালে। কখন? 1947 সালে। তারপর দেখো আছে বাংলাদেশ সৃষ্টির পটভূমি ও স্বাধীন, অর্থাৎ এত মানুষ, এত শাসকদের শাসন আমলের পরবর্তীতে বাংলাদেশ কিভাবে তাদের বাংলাদেশ নামে একটি রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করে এবং তাদের পটভূমিতে কিভাবে স্বাধীন বাংলাদেশের, সেটা আমরা জানব। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে 1947 সালে 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। পাকিস্তান ছিল দুইটি ভিন্ন অঞ্চল নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে অনেক দূর অবস্থিত দুটি খণ্ডের পশ্চিম অংশটিকে বলা হতো পশ্চিম পাকিস্তান ও পূর্ব অংশটিকে বলা হতো পূর্ব পাকিস্তান। তৎকালীন দুই অংশে বিভক্ত পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পাকিস্তানিদের হাতে। তারা নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করত। একটা পর্যায়ে অধিকার আদায়ের সংগ্রামে একত্রিত হয় পূর্ব পাকিস্তানের মানুষ। পশ্চিম পাকিস্তানি শাসকরা বুঝতে পারে পূর্ব পাকিস্তানের উপর আধিপত্য ধীরে ধীরে করা সম্ভব নয়। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সৈন্যবাহিনী আক্রমণ চালিয়ে হত্যা শুরু করে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পূর্ব পাকিস্তানের মানুষ। 26শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়। এরপর তিনি 27শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবারও স্বাধীনতার ঘোষণা দেয়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বর 1971 সালে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌমত্ব একটি রাষ্ট্র। কখন? 1947 সালে 16 ডিসেম্বর। তারপর আছে স্বাধীন বাংলাদেশের গণ অভ্যুত্থান। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়। বাংলাদেশ শাসন ব্যবস্থা কি তান্ত্রিক? গণতান্ত্রিক। তিনি 1975 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে শুরু হয় বাকশাল নামক একদলীয় শাসক। একদলীয় শাসক মানে হচ্ছে একটা দেশের মধ্যে একটা শাসকই থাকে। 1979 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার বহুদলীয় গণতন্ত্র চালু করেন।
বঙ্গবন্ধু যখন এই শাসনটা চালু করেন তখন ছিল একদলীয়, কিন্তু পরবর্তীতে 1979 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন তখন তিনি চালু করেন কি বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ দুইটা পক্ষ থাকবে আর কি। 1982 সালে তৎকালীন সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের স্বৈরাচার শাসন শুরু হয়। এতে জনগণের মধ্যে কি হয়? ক্ষোভের সৃষ্টি হয়। ছাত্র সমাজ, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ একজোট হয়ে গণতন্ত্র ফিরে পেতে আন্দোলন শুরু করে। টানা আন্দোলন ও সংগ্রামের পর 1990 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়। কখন? 1990 সালে। বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র আবারও কি করে? যাত্রা শুরু করে। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রটা হচ্ছে কি শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক। তারপর আছে 1909 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। কখন? 1909 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। রাজনৈতিক অধিকার সংকোচন, বিরোধী মতের উপর দমন পীড়ন, খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সীমাহীন দুর্নীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ অকার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন কি হয়? প্রতিষ্ঠিত হয়। ফলে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। 2024 সালে জুন মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন নামে শিক্ষার্থীরা আন্দোলন নিয়োজিত দমনে সরকার দলীয় সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনী সদস্য নৃশংসভাবে হত্যাকাণ্ড চালায়। 16 জুলাই রংপুর আবু সাইদ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম সহ 6 জন কি হয়? শহীদ হয়। ফলে কোটার সংস্করণ আন্দোলন দেশব্যাপী স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। আন্দোলন দমনে সরকার নৃশংস হত্যা পরিচালনা করেন। এর প্রতিক্রিয়ায় ছাত্র জনতা সম্মিলিতভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করে। এটা ছিল কি দফা? এক দফা। অবশেষে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। অভিযাত্রা শুরু হয় এক নতুন বাংলাদেশ। এই গণ আন্দোলনকে জুলাই গণ অভ্যুত্থান বলা হয়। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে কি কোটার সংস্করণ, অর্থাৎ কোটার জন্য যে আন্দোলন। অর্থাৎ কোটার সংস্করণ জিনিসটা হচ্ছে মানে একটা কোটা মানে হচ্ছে ধরো একটা মানুষের মেধা শক্তি কম, এখন তার কোটা থাকার কারণে সে কি করতে পারতেছে? সে চাকরিটা পাই দিতেছে। কিন্তু যাদের মেধা শক্তি আছে কিন্তু কোটা নাই, তখন তারা কি করতেছে? এই কোটা না থাকার কারণে তারা তাদের যে মেধা শক্তি দিয়ে যে চাকরি পাওয়ার যে যোগ্যতাটা সেটা তাদের হচ্ছে না, যার বিরুদ্ধে এই এই জুলাই অভ্যুত্থানটা হয়েছে। তো এই গণ অভ্যুত্থান বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ঐক্য এবং সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থাৎ এই আন্দোলনের মাধ্যমে হাজারো ছাত্র জনতা তাদের কি করেছে? আপোষহীনভাবে তারা কোনো ভয় মনে না রেখে তারা কী করেছে? সাহসিকতার সাথে এই আন্দোলনে যোগদান করেছে এবং হাজার মানুষ এই আন্দোলনে কি হয়েছে? নিহত হয়েছে এবং তাদের প্রাণ গিয়েছে। তো আজকে আমরা এতটুকুই পড়লাম। তো দেখো এখানে কয়েকটা বহু নির্বাচনী আছে, লিখেছে যে কোন তারিখে বিজয় দিবস পালিত হয়। তারপর আছে প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি। তোমরা এগুলো নিজে নিজে চেষ্টা করবে প্রথমত, তারপর আমি তোমাদেরকে সাহায্য করব কিভাবে এটা উত্তরটা হতে পারে। এবং দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে এবং নিচে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আশা করি যদি আমার পাঠটা বুঝে থাকো তাহলে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্নের উত্তরটা করতে পারবে খুব সহজেই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে রাখবে, আমি পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।